শেষ আদমশুমারি অনুযায়ী বাঙালি হিন্দু হ্রাস পেয়েছে 29%। এখন ভারতবর্ষর এবং বাংলাদেশ মিলিয়ে বাঙালি হিন্দু যে জনসংখ্যা তার মধ্যে সেটা 20%, অর্থাৎ 49 থেকে আমরা 20-তে পৌঁছে গেছি। আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন কোনো হিন্দু মুসলমান বিভাজনের সাংবাদিক সম্মেলন নয়, কিন্তু অবশ্যই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমরা আম বাঙালি জনতার কাছে, সমস্ত হিন্দু বাঙালি জনতার কাছে এই কথাটি পৌঁছতে চাই, কারণ এই সময় খুব একটা সুখের সময় নয়, এই সময় আনন্দের সময় নয়। কারণ আরেকটা নতুন বিপদ আমাদের দরজায় কড়া নাড়া শুরু করেছে। শুধু হুমায়ুন কবির নন, শুধু হাম দো হামারা দো নয়, হামারা ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী নন, শুধুমাত্র 5 লাখ ধর্মান্ধ মৌলবাদী নয়, স্বয়ং কলকাতা মহানগরের যিনি মহানাগরিক, জন্মসূত্রে তিনি পশ্চিমবঙ্গের হলেও তিনিও কিন্তু দুপুরুষের আগের বহিরাগত। ভারতবর্ষের আইন অনুযায়ী যে ত্রিধারা সূত্র আছে, যে স্থানীয় ভাষার নাম প্রথমে রাখতে হবে, তারপরে ইংরেজি এবং তারপরে হিন্দি থাকবে। কলকাতা শহরের বিশেষ বিশেষ অঞ্চলে, বিশেষ করে খিদিরপুর মেটিয়াবুরুজ অঞ্চলে, সেখানে বহু রাস্তা আছে যে রাস্তার নাম বাংলায় লেখা নেই, যেখানে বাংলা ভাষাকে কোনোভাবে তার অস্তিত্ব পর্যন্ত রাখতে দেওয়া হয়নি। এইটাই হচ্ছে বর্তমান কলকাতার চেহারা। বাংলা সভ্যতা সংস্কৃতি, বাঙালি হিন্দুদের অবদান, ওপার বাংলায় যারা হিন্দু ছিলেন, যারা পরিস্থিতির বাধ্যবাধকতায় নিজেদের ধর্ম রক্ষার তাগিদে, নিজেদের জীবন রক্ষার তাগিদে, নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে, পরবর্তী প্রজন্মের স্বার্থে এবং নিজেদের বাড়ির নারীদের সম্ভ্রম রক্ষা করতে ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এসেছিলেন। মনে রাখতে হবে যে আজকে তাদের যে নামেই বাঙালিরা সম্বোধন করুক না কেন, স্বাধীনতা সংগ্রামে 62 জনের ফাঁসি হয়েছিল। সেই 62 জনের মধ্যে 41 জন ছিলেন বর্তমান যে বাংলাদেশ, যেটাকে আমরা বাংলাদেশ বানিয়েছি, সেই পূর্ববঙ্গের বাসিন্দা। স্বাধীনতা আন্দোলনে ওপার বাংলার মানুষকে ভুলে গেলে চলবে না। বাঙালির আত্মমর্যাদা ছিল। এই মহাবিশ্বের অর্ধেক কণার নাম যার নামে সেই সত্যেন বোস, তিনি একজন বাঙালি ছিলেন। আমাদের যে কোনো বিজ্ঞানের ভিত্তিপ্রস্তরের কথা যদি আমরা চিন্তা করি, প্রাণের সন্ধান এবং প্রাণের সঞ্চার নিয়ে আজকে যে গবেষণাই করুক না কেন, মেঘনাথ শাহকে আজকের দিনে অস্বীকার করা যাবে না। আজকেও তিনি প্রাসঙ্গিক, তিনিও একজন বাঙালি ছিলেন। বাঙালি সাহস ছিল। সূর্য সেনকে যিনি ধরিয়ে দিয়েছিলেন তার নিকট আত্মীয় নেত্র সেন, সূর্য সেনের গ্রেপ্তারির পর নেত্র সেনের স্ত্রীর সামনে নেত্র সেনকে গিয়ে বিপ্লবীরা খুন করে। ব্রিটিশ শত চেষ্টা করবার পরেও নেত্র সেনের কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে কিন্তু প্রকৃত অপরাধী কারা, কারা তার স্বামীকে হত্যা করেছে সেই বিপ্লবীর নাম উদ্ধার করা যায়নি। কিন্তু বাঙালি কি করতে পারেনি? আমরা হিন্দু বাঙালিরা আমরা ব্যর্থ কোথায়? যেটা আজকের পৃথিবীতে বা আজকের মানুষজন, আজকের প্রগতিশীলতা আমাদের ব্যর্থ বলে মনে করছে, আমরা পাশের বাড়ির বন্ধুর স্ত্রীকে নিজের স্ত্রী বানাতে পারিনি। আমরা পাশের বাড়ির তরুণী, পাশের বাড়ির কিশোরীটাকে আমরা ধর্ষণ করতে পারিনি। আমরা অন্য কোনো সম্প্রদায়ের মহিলার থাই পর্যন্ত কেটে 1946 সালে মধ্য কলকাতার মাংসর দোকানে ঝুলিয়ে রাখতে পারিনি। এইটা কি হিন্দু বাঙালিদের অপরাধ? যার গিয়ে কথা শুনতে হবে যে আমাদের এখানে আমরা মেজরিটি হব একদিন, বলবেন কলকাতার মেয়র, আমরা কি এতটাই, আমাদের খাত্র তেজ কি শেষ হয়ে গেছে? আমরা কি নিবীর্য হয়ে গেছি? আমাদের কি তলোয়ার, আমাদের কি কোনো অস্ত্র ধারণের ক্ষমতা নেই, আত্মরক্ষার ক্ষমতা নেই? যে একজন বলবে যে 30% আমি কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, তারপরেও
সে পশ্চিমবঙ্গে বুক ফুলিয়ে রাজনীতি করবে আর সংবাদ মাধ্যমে তাকে নিয়ে আলোচনা চলবে? কতদিন এই মৃত্যুর নিয়ে হোলি খেলা চলবে? যে ভাষায় বাংলাদেশে কথা বলা হচ্ছে সেই ভাষা পশ্চিমবঙ্গের মাটিতে ব্যবহার করা হচ্ছে। 1946 সালের অবস্থায়, সুরাবর্তীর অবস্থায়, যে স্বপ্ন সুরাবর্তীর ছিল স্বাধীন বাংলা, গ্রেটার বেঙ্গল, আজকে সেই স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য নেতৃত্ব দিচ্ছেন ফিরহাদ হাকিম, যিনি কলকাতার এই মুহূর্তে মহানাগরিক এবং একজন মন্ত্রী। অনেকে বলছেন এটা দুর্ভাগ্যজনক, অনেকে বলছেন যে তিনি হয়তো না বুঝে কথাটা বলেছেন, কিন্তু এটা তো একটা ধারাবাহিকতা আছে। প্রথমে মিনি পাকিস্তান, তারপরে দুর্ভাগা তত্ত্ব, তারপরে বলছেন সংখ্যাগরিষ্ঠ হয়ে যাব। ক্যালকাটা হাইকোর্টে কজন মুসলিম জাজ আছে এটা পশ্চিমবঙ্গের বাঙালিরা চিন্তা করবে? বিচার ব্যবস্থার মধ্যেও ধর্মান্ধতা, বিচার ব্যবস্থার মধ্যেও হিন্দু মুসলমান ভাগ। আমরা এর আগে অবশ্য তৃণমূলের থেকে শুনেছিলাম মুসলমানদের জন্য একটা আলাদা হসপিটাল তৈরি হবে। আমি জানি না ওখানে কোনো নতুন ধরনের ব্লাডের গ্রুপের টেস্ট হবে কিনা, যে হিন্দুর রক্ত মুসলমান নেবে না, মুসলমানের রক্ত হিন্দু নেবেন, এটা আমরা শুনেছিলাম। তবে সম্ভবত মুখ্যমন্ত্রী সেই ভুল সংশোধন করে নিয়েছিলেন। কিন্তু আজ এটা কার ইন্ধনে হচ্ছে? এটা কি ভোট ব্যাংক পলিটিক্স, না মুখ্যমন্ত্রী কে অস্তিত্বকে চ্যালেঞ্জ করা হচ্ছে, না মুখ্যমন্ত্রী ট্যাসিট সাপোর্ট আছে, না হলে অন্য কোন শক্তি ববি হাকিমকে দিয়ে স্টেটমেন্ট প্লান্ট করাচ্ছে? আজকে তো এটা বাঙালিদের চিন্তা করতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বোস দেশবন্ধুর পরে চেয়ারে যিনি বসেছেন, এটা দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের যে তার মুখ থেকে আজকে এই ভাষা পশ্চিমবঙ্গের বাঙালিরা শুনতে পাচ্ছেন। আজকে এই যে বিভাজনের রাজনীতি চূড়ান্ত সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গকে, আজকে তা নিয়ে সচেতন হতে হবে। আমি কাল কমরেড সুজন চক্রবর্তীর বক্তব্য শুনছিলাম। ফিরহাদ হাকিমের বক্তব্যের প্রসঙ্গ টেনে হঠাৎ আরএসএস কে টেনে আনলেন। কোথায় কোন দেশ ভাগের কথা আরএসএস বলেছে? আমরা অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন দেখেছি, এখনো মনে করি ভারতবর্ষ একদিন অখণ্ড হবে। আমরা জাতীয় সঙ্গীত গেয়ে চলেছি প্রতিনিয়ত, পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ। পাঞ্জাবের অর্ধেকটা নেই, বাংলার অর্ধেকটা নেই, সিন্ধুর গোটাটাই নেই, কিন্তু আমাদের বুকে একবারও ব্যথা লাগছে না। এরপরে বাংলাটা চলে যাবে। আমরা এখানে 30%, সারা দেশে আমরা 17%। ইনশাল্লাহ যদি চায় এবং আল্লাহ যদি চান, তাহলে এখন একদিন আমরা এখানে মেজরিটি হয়ে যাব। এরা সংবিধানের শপথ নিয়ে কথা বলতে পারে? যিনি মন্ত্রী হয়েছেন তিনি আজকে বিবৃতি দিচ্ছেন, অর্থাৎ যতক্ষণ 30% ততক্ষণ ভারতের সংবিধান, যতক্ষণ 30% ততক্ষণ ভারতবর্ষের সংবিধান, আর যখন 40% হয়ে যাবে তখন শরিয়ত। যে অবস্থা আজকে বাংলাদেশে হয়েছে, নিরবিচ্ছিন্নভাবে হিন্দুদের উপর অত্যাচার চলেছে। কোথায় ছিল প্রমোদ দাশগুপ্তর বাড়ি? কোথায় ছিল জ্যোতিবাবুর বাড়ি, শৈলেন দাশগুপ্তর বাড়ি? কোথায় ছিল রবীন্দ্র গৌতম দেবেদের বাড়ি? কোথায় ছিল সৌগত রায়ের বাড়ি? কোথায় কোথায় এই ধর্মনিরপেক্ষ মানুষজনেরা ছিলেন? ওপার বাংলায় মার্ক্সবাদ চলেনি, গান্ধীবাদ চলেনি, একাত্ম মানববাদ চলেনি, একই বৃন্তে দুটি কুসুম চলেনি, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোন চলেনি। মিলনের পদযাত্রা করতে করতে আমরা হেরে গিয়েছিলাম 47 সালের 15ই আগস্টে। আজকে সেই জায়গা থেকে আমাদের নতুন করে চিন্তা করতে হবে। গোটা ধর্মতলা দখল, সল্টলেকের মধ্যে রোহিঙ্গাদের আশ্রয়স্থল, কমিশনারেটের পেছনে পর্যন্ত অনুপ্রবেশকারীরা, সল্টলেকের মতো একটা স্যাটেলাইট প্ল্যান্ট সিটি, সেখানে মসজিদ তৈরি হয়ে যাচ্ছে। এখানে কেউ কোনো প্রতিবাদ করছেন না, কেউ এগিয়ে আসছেন না। যারা বুদ্ধিজীবী, যারা প্রগতিশীল, কোথায় প্রতিবাদ? ওপার বাংলায় যে রাজনৈতিক ব্যক্তিত্ব প্রথম খুললেন তিনি ওখানকার বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতা, তার সঙ্গে তো কোনো শেখ হাসিনা কিংবা বিএনপির তাদের ওই ধর্মান্ধ কোনো ব্যাপার স্যাপারের কোনো সম্পর্ক ছিল না। মার্ক্সবাদীরা তো ধর্ম মানেন না, কিন্তু প্রথম প্রাণ দিতে হলো তাকে, কারণ তিনি হয়তো এই মৌলবাদীদের বিরুদ্ধাচরণ করেছিলেন। আর দুর্ভাগ্য তার থেকেও বড় এটা, আন্তর্জাতিকতাবাদী যারা আছেন, গোটা বিশ্বটা যাদের দেশ,
কোন ভূখণ্ড যাদের আলাদা করে রাখতে পারেনি সেই কমিউনিস্ট পার্টি এখন মার্কসিস্ট, তার যে নেতা আছেন মোহাম্মদ সেলিম বা পরে যে নেতা হবেন বা যারা তার চারপাশে আছেন, একজনও সেই কমিউনিস্টের মৃত্যুর জন্য পশ্চিমবঙ্গে এক ফোঁটা চোখের জল ফেললেন না, একবারের জন্য প্রতিবাদ করলেন না। উত্রাস বলছেন, উন্নাও বলছেন, হাতরাস বলছেন, কিন্তু সেখানে অপরাধীদের ধরা পড়ে। আপনারা যেটা দাবি করেন যে বানতলায় অনিতা দেওয়ান ধর্ষণ এবং খুনের ঘটনায় যারা অভিযুক্ত ছিল তাদের সিপিআইএম তাদের অন্তত একটা ব্যবস্থা করেছে, প্রত্যেকের যাবজ্জীবন করে দিয়েছে। কিন্তু যারা এটা দাবি করেন তারা যে ঘটনাগুলো উল্লেখ করেন সেখানেও কিন্তু দোষীদের শাস্তি হয়, পুলিশ অফিসারের শাস্তি হয়, অপরাধীদের শাস্তি পেতে হয়। এই ভাষায় 46-এর পর কোনোদিন কথা বলা হয়নি। এই ভাষা তৃণমূল তৈরি করেছে। ফিরহাদ হাকিম বলছেন আমরা 33%, উনি আরো 3% বাড়িয়ে ফেলেছেন, কারণ বাংলাদেশ থেকে যত লোক ঢুকিয়েছে আর যত লিস্টে ভোটার লিস্টে নাম তুলে ফেলেছে তাতে এখন 27% নেই, 33%। 7% অপেক্ষা করতে হবে আপনাদের। আজকে বিজেপি মনে করতে পারেন সাম্প্রদায়িকতার কথা বলছেন, এই কথা আমরা ভারতবর্ষের দেশভাগের সময় থেকে আমরা যে কথা বলেছি, আমাদের অবস্থানে আমরা আজও অনড় আছি যে যতক্ষণ 30% ততক্ষণ ভারতের সংবিধান, আর যখনই 40% তখনই শরিয়ত। আজকে এই মৌলবাদের কাছে আত্মসমর্পণ হিন্দু বাঙালিরা যদি করতে চায়, অনিবার্য ধ্বংসের দিকে যদি এগিয়ে যেতে চায়, তাহলে অন্য কোনো কথা বলার নেই। কিন্তু এই ঘটনার তীব্র প্রতিবাদ হওয়া উচিত। এবং আমি মনে করি সারা ভারতবর্ষের হিন্দুরা হিন্দু বাঙালিদের স্বার্থে, বাংলাদেশি অত্যাচারের স্বার্থে যেমন হিন্দু ডায়াসপোরা আজকের প্রতিবাদ করছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষজন যাতে এই বর্বর অত্যাচারের প্রতিবাদ করছে, যে ভাষায় বাংলাদেশে কথা বলা হচ্ছে সেই ভাষায় পশ্চিমবঙ্গে কথা বলা হচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধাচরণ তারা করুন, যে কোনো ভাবে করতে পারুন, তাদের দেশের শাসক। ওখানে বিএনপি কি করবে, আওয়ামী লীগ কি করবে, আর চিটফান্ডের মালিক কি করবে, এ নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই, সেটা সে দেশের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু আজকে সেই দেশের অত্যাচারকে কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়ার একাংশ, মুর্শিদাবাদ এবং মালদা জেলার একাংশে কেন সেলিব্রেশন হবে? এইটা আমাদের প্রশ্ন। আজকে কেন ধর্মীয় জমায়েতের নামে আজকে দেগঙ্গা বেড়াচাপার মতো জায়গা কলকাতা থেকে 15 কিলোমিটার দূরে, সেখানে এ ধরনের ধর্মান্ধ বক্তৃতা চলবে, সেখানে কারোর কোনো প্রতিবাদ হবে না? এই অবস্থার বাইরে আমাদের বেরিয়ে আসতে হবে। তাও সংবাদ মাধ্যমের কাছে আমরা কৃতজ্ঞ, কারণ স্বাধীনতার পরে এই অন্তত প্রথম সারির সংবাদ মাধ্যম, সংবাদপত্রে হিন্দু শব্দটা উঠে আসছে এবং বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার চলেছে সেটা সাম্প্রতিককালে দৈনন্দিন টিভি আলোচনা চক্রে আসছে। কিন্তু এই অত্যাচার এখন নয়, এই অত্যাচার ধারাবাহিকভাবে চলেছে। বাংলাদেশের হিন্দু জনসংখ্যার দিকে তাকালে সেটা বলা যাবে কিভাবে সেখান থেকে এথনিক ক্লেনজিং শুরু হয়েছে এবং সেটাকে তার সেলিব্রেশন চলেছে। কোনো মানুষ প্রতিবাদ করছেন না। এই যে হিন্দির সমস্ত চিত্র জগতের লোকজন আছেন, ছেলের নাম সব তৈমুর রাখেন, পৃথিবীর সবচেয়ে বড় নৃশংস ঘাতক একজন, এই যারা আছে চারিদিকে ঘুরে বেড়ায় বড় বড় অভিনেতারা, তারাও তো কেউ কোনো কথা বলছেন না। সিপিআইএম এর ভয় কোথায়? ভোট পাবে না, কোনো লাভ নেই। মানুষরা গ্রহণ করেছে, পরীক্ষা করেছে এবং প্রত্যাখ্যান করছে। সুজন চক্রবর্তীর প্রতিবাদ করার সাহস নেই, হয়তো তার ইচ্ছা আছে, পারবেন না, কারণ তারও শিকড় আছে ওপার বাংলার মাটিতে। কালকে এই ঘটনাকে কেন্দ্র করে উনি আরএসএস এর নাম টেনে আনলেন, কারণ হয়তো পার্টির লাইন এটাই হবে যে কোনো মূল্যে আমাদের একমাত্র আমাদের লক্ষ্য হবে ওই 33% ভোট। এক হয়ে যান সবাই, মিলেমিশে একাকার হয়ে যান। কিন্তু এভাবে পশ্চিমবঙ্গকে আর আমার মনে হয় বর্তমানে তরুণ প্রজন্ম আর তৈরি হবে না। আবার গোপাল মুখার্জিদের জন্ম হবে। একটা গোপাল মুখার্জি সেদিন রুখে দাঁড়িয়েছিল, আজকে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে গোপাল মুখার্জি তৈরি হয়ে যাবে। কিন্তু আর এই বাংলাদেশের অত্যাচারের থেকে তারা শিক্ষা নিয়েছে এবং আগামী দিনে এই বক্তব্যের জবাব যেভাবে দিতে হয়, বাংলার সমাজ দল ও মত নির্বিশেষে সেই ভাষাতেই এর উত্তর দেবে। আপনি কথা বলতে গিয়ে বললেন যে বাঙালিরা কি অস্ত্র তুলতে ভুলে গেছেন এবং যে ভাষায় প্রতিবাদ করে জবাব দেওয়ার কথা সে ভাষায় জবাব দেবে, কিসের ইঙ্গিত দিচ্ছেন আপনি? আমি এটা ইঙ্গিত দিচ্ছি, যদি আপনাকে কেউ কাটতে আসে, কেউ যদি তরোয়াল নিয়ে আসে, তাহলে লাঠি দিয়ে তার আপনি প্রতিরোধ করতে পারবেন না। আত্মরক্ষার স্বার্থে আপনি হাতে বঁটি তুলে নেবেন।
বলছি প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির, যিনি এই ক্ষেত্রে তৃণমূলেই রয়েছেন, তিনি একটা খুব তাৎপর্যপূর্ণ পোস্ট করেছেন, জিন্দগি লম্বি নাহি বাড়ি হোনি চাহিয়ে হুজুর হাকিম জি, কোয়ান্টিটি নয় কোয়ালিটি চাই। 5 বাচ্চা, রিক্সাওয়ালা, সবজিওয়ালা, ঠেলাওয়ালা, পরিযায়ী শ্রমিক, হকার না হয়ে 2 বাচ্চা, শিক্ষক, ডাক্তার, এদের পক্ষে আমার মতো পুলিশ হওয়া ভালো নয় কি? কিভাবে দেখছেন? বহু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, কিন্তু তারা মার্জিনালাইজ হয়ে গেছেন। কারণ এটা গণতন্ত্র, গণতন্ত্রে ভোটটাই প্রথম কথা। এখানে একজন ইডিয়েটের থেকে, মানে একজন গ্র্যাজুয়েটের থেকে 2টো ইডিয়েটের দাম বেশি, কারণ 2টো ভোট। একজন ব্রহ্মচারীর থেকে 4টে ব্যভিচারীর দাম বেশি, কারণ 4টে ভোট। কেউ যদি এভাবে সমাজকে দেখতে চায় তো সার্বিকভাবে সেটাই হবে। নিঃসন্দেহে তার এই পোস্টকে মানুষ স্বাগত জানাবেন। আমাদের বিরোধিতা তো কোনো, যেদিন গান্ধীজি এখানে খিলাফত আন্দোলনকে ভারতের জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত করেছিলেন, একমাত্র কংগ্রেস বাঙালি নেতার প্রতিবাদ করেছিলেন, তার নাম কাজী নজরুল ইসলাম। এবং তিনি বলেছিলেন যে এই খিলাফত আন্দোলনকে ভারতবর্ষের জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত করে আমরা ভারতের জাতীয় জনজীবনের যে রাজনীতি, সেখানে আমরা চিরকালের জন্য আমরা একটা বিভাজনকে বা একটা সাম্প্রদায়িকতাকে প্রতিষ্ঠা দিলাম। সেদিন তার কথার মূল্য কেউ দেয়নি। শ্রমিকদা, ববি হাকিমের এই বক্তব্যতে আপনাদের কি মনে হচ্ছে, কিংবা কি গ্রেটার বাংলাদেশের দিকে? না, আমরা তো পরিষ্কার বলছি, এটা না আন্তর্জাতিক চক্রান্ত। যে স্বপ্ন সুরাবর্দী ছিল, সেই স্বপ্ন সুরাবর্দী সম্পূর্ণ করতে পারেনি, ওটা ফিরহাদ হাকিম সম্পূর্ণ করবেন। উনি প্রথমে নিজের অবস্থানের মিনি পাকিস্তানের বিবৃতি দিয়ে বলেছেন যে এটা অনেকটা এরকম ভাবে মানুষ বলে। দ্বিতীয়বারে উনি যখন বললেন, আমি তখন ভাবলাম যে হয়তো একটা পরিস্থিতির তাগিদে ওইরকম লোকজন বন্ধ ঘরের মধ্যে বলে ফেলেছিলেন। কিন্তু কাল ক্যাটাগরিক্যালি উনি যেটা বলেছেন, সেটাতে আমি আবার বলছি যে আমাদের পার্টির অবস্থান এক, যে হুমায়ুন কবির, সৈফুদ্দিন, আমাদের মাফ করবেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং ফিরহাদ হাকিম যে কথা বলেছেন, এই কথাটা পরিকল্পিতভাবে বলা হচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে বলানো হচ্ছে কিনা আমার জানেনি। আমি আবেদন করছি তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা এবং সমস্ত কর্মীদের কাছে, এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, যে যেদিন 40% হয়ে যাবে, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিগুলো কিন্তু এরা পার্টি অফিস থেকে টেনে নামিয়ে দেবে। এই দিকে এগোচ্ছে। সুতরাং চ্যালেঞ্জ এটা মুখ্যমন্ত্রীকেও করছেন। আমি জানি না এটা তৃণমূলের আভ্যন্তরীণ কি সমীকরণ আছে। ফিরহাদ হাকিম আজকে বলেছেন, আমি সেকুলার ছিলাম, সেকুলার আছি, সেকুলার থাকবো। এবং তার মেয়ে, তিনি ব্যাখ্যা দিয়ে বলেছেন, আমার বাবা সকলেই সমান, এইটুকুই বোঝাতে চেয়েছিলেন। আমরা এই প্রশ্নের কোনো উত্তর দিতে চাই না। একজন সচেতন রাজনৈতিক কর্মী, যার এন্ট্রিটা রাজনীতিতে ল্যাটারাল হয়নি, যিনি একদম ছাত্রাবস্থা থেকে রাজনীতি করেছেন, টিকিট না দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে পর্যন্ত বিক্ষোভ দেখিয়ে টিকিট ছিনিয়ে নিয়ে চলে এসেছেন, সেই মানে প্রবল প্রতাপশালী ফিরহাদ হাকিমের স্লিপ অফ টাং কিংবা বোঝানোর ভুল, এরকম কেউ দুগ্ধপোষ্য শিশু নয় যে কথাটি বোঝেনি। উনি যেটা বুঝেছেন, উনি যেটা বলতে চেয়েছেন, সেটাই ওনার মনের কথা। উনি যেটা বলেছেন সেটা মস্তিষ্ক প্রসূত নয়, হৃদয় থেকে উৎসারিত। ইউনিটপন্থী নেতা আসাদুজ্জামান ফুয়াদ তিনি বলছেন, ইসকনের অশান্তির জন্য ভারতের তৎপরতা দায়ী। প্রায় 1,500 একরের ওখানে সব মৌলবাদী, অশিক্ষিত, মূর্খ সমস্ত লোকজন বসে আছে। কে কার পন্থী কেউ জানে না, কে চিটফান্ড মালিক পন্থী, কে বিএনএ পন্থী, কে আওয়ামী লীগ। ওরা দিনের শেষে সবাই মৌলবাদী। টোটাল তালিবানাইজেশন হয়ে গেছে। যে অত্যাচার আফগানিস্তানে পর্যন্ত হয়নি, সেই অত্যাচার আগে বাংলাদেশে হচ্ছে। আফগানিস্তানের অত্যাচার এই মাত্রায় পৌঁছয়নি। আফগানিস্তান কিছু সৌধকে দখল করেছিল। আফগানিস্তান কাউকে জোর করে হয়তো স্কুল থেকে সরিয়ে দিয়েছে, খেলার মাঠ বন্ধ করে দিয়েছে, মহিলাদের বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছে, বোরখা পরিয়ে দিয়েছে। কিন্তু আফগানিস্তানে এইভাবে অন্য ধর্মাবলম্বীদের জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে, গণধর্ষণ, কিশোরীদের ধর্মান্তকরণ, তাদের কলমা পড়ানো, সমস্ত লাইব্রেরি ভেঙে দেওয়া, এই অত্যাচার আফগানিস্তানে হয়নি আজকে যেটা বাংলাদেশ দেখাচ্ছে। ভারতের অবদান কি বাংলাদেশ ভুলে যাচ্ছে? হ্যাঁ, ভারতের যে অবদান মুক্তিযুদ্ধে বাঙালিদের যে বলার তো বিষয় নয়, আবার বাঙালি শব্দকে টেনে আনবেন না। নীরজ চৌধুরী অনেকদিন আগে বলে গেছেন, আজকে তিনি কতটা প্রাসঙ্গিক। আজকে তিনি জীবিত অবস্থায় দেখে যেতে পারলেন না, দেখে যেতে পারলে হয়তো দেখতে পারতেন তার ভবিষ্যৎবাণীটা সঠিক ছিল। ওটা কোনো বাংলা ভাষার আন্দোলন ছিল না, দুটো মোল্লাতন্ত্রের লড়াই ছিল কে ক্ষমতা দখল করবে।
বাংলা ভাষাটা শুধুমাত্র একটা ওই মৌখিক বলার জন্য ওইটুকুনি ঠিক আছে। কোথায় গেলেন? এখান থেকে যারা কবিতা পড়তে যেতেন ওপারে, আর নিয়ম করে প্রতি বছর উপনৌকন নিয়ে আসতেন, এপার বাংলা ওপার বাংলা এক, যারা একসঙ্গে যৌথ উদ্যোগে সিনেমা করতেন, কোথায়? প্রসেনজিৎ আমাদের যিনি নায়ক আছেন তো খুব ভালো এদিক ওদিকে করেন, ভালো ভালো সিনেমা করেছেন, কোথায় গেলেন? একদা বামপন্থী ছাত্রনেতা ছিলেন, পরবর্তীকালে আমাদের পরিচালক হয়েছেন, পরবর্তীকালে আমাদের গৌতম ঘোষ। গৌতমবাবু এত ছবি করলেন, এত প্রতিভাবান পরিচালক, গৌতমবাবু চুপ কেন? প্রতিবাদ করুন। প্রতিবাদ কোথায় গেল? উনি তো বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগে সিনেমা করেছেন অনেক। চঞ্চল চৌধুরী, এত পৃথিবী বিখ্যাত নাম চঞ্চল চৌধুরী, বাংলাদেশের হৃদয় সম্রাট। আমাদের এখানে এত ফলোয়ার, আজকে সম্পূর্ণ গৃহবন্দী জীবন সংশয়ের অবস্থা। বাংলাদেশের অন্যান্য নায়ক নায়িকাদের নাম আর আমি বলে তাদের ব্যক্ত করতে চাই না, বা যারা এদিকে এসে কোনোভাবে আশ্রয় নিয়ে কোনো জায়গায় আছেন তারা ভালো থাকুন, সুখে থাকুন। আওয়ামী লীগ কেন আজকে বাংলায় আশ্রয় নিয়েছে? আমরা যখন বলতাম, যারা বলতেন যে অনুপ্রবেশ আর অনুপ্রবেশকারী তো দুজনই, বাংলাদেশ থেকে ঢুকলেই অনুপ্রবেশকারী। আজকে তো বোঝা যাচ্ছে কারা অনুপ্রবেশকারী। রোহিঙ্গাদের ডেকে এনেছিলেন শেখ হাসিনা, জবাবে কি বানিয়ে দিয়েছে? কক্সবাজারকে। আরে ওপার বাংলায় তো কোনো মুসলমানের মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়ে হিন্দু বানানো হচ্ছে না, তাদের মসজিদগুলো তো ভেঙে দেওয়া হচ্ছে না। তারা কেন এপার বাংলায় আসবে? তারা তো বলেছিল এটা অপবিত্র ভূমি, যুদ্ধভূমি, এদেশে আমরা থাকবো না, আমাদের জন্য পৃথক হোমল্যান্ড পাকিস্তান দরকার আছে। তাদের জন্য তো দেশ ভাগ হয়েছে। তারা আবার এদেশে নতুন করে আসবেন কেন? আর তাদের নাম ভোটার লিস্টে উঠবে কেন? 33% বানিয়ে দিল তৃণমূল কংগ্রেস, 27%কে রাতারাতি ভোটার লিস্টে নাম ঢুকিয়ে আধার কার্ড পাইয়ে দিয়ে, আর সেটাকে আবার সদর্পে বলছেন ফিরাদ হাকিম। 2011 জনগণনা, তারপরে কোথা থেকে গণনা করলো তৃণমূল জানি না, 33% বানিয়ে দিল। মানে এত লোক ঢুকিয়েছে উত্তর 24 পরগনার, দক্ষিণ 24 পরগনার। গোটা ধর্মতলা দখল করে শান্তি পায়নি, এখন তো গড়িয়াহাট প্রায় দখলে। এবার আমি সচেতন হতে বলছি, হাতিবাগানের দিকে, উত্তর কলকাতার দিকে হাট বাড়িয়েছে, সল্ট লেকে ঢুকেছে, এদিক থেকে এগিয়ে আসছে, আস্তে আস্তে সমস্ত জমি কিনছে গান পয়েন্টে। আপনারা যে কামদুনি বলছেন, কামদুনির পাশে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলুন, কি অবস্থায় কৃষকরা আছে। যাদের থেকে জমি নিয়ে মাছ চাষ করা হয় তারা নিয়মিত খাজনা পায় না। শুধু সন্দেশখালীর অত্যাচারের কথা মানুষ জেনেছে, সন্দেশখালীর বিভিন্ন ধরনের পোস্ট, কাউন্টার পোস্ট হয়েছে, আমি সেই বিতর্কে ঢুকতে চাই না। কিন্তু অত্যাচার শুধুমাত্র সন্দেশখালী ব্লক 2 এ হয়নি, সন্দেশখালীর ব্লক 1 এ মুসলমানদের পর্যন্ত জমি কেড়ে নেওয়া হয়েছে, শুধু হিন্দুর জমি নয়। দেগঙ্গার পর থেকে এদিকে বেলিয়াঘাটা পর্যন্ত, এবং আপনি রাজারহাট থেকে কামদুনি পর্যন্ত দুপাশের বিস্তীর্ণ এলাকার যে জমি হিন্দু মুসলমান নির্বিশেষে গান পয়েন্টে কম দামে কিনে নেওয়া হচ্ছে। শাসন থানার বিভিন্ন মৌজার জমি একজনের অন্য জনের নামে রেকর্ড হয়ে যাচ্ছে, সরাসরি তারপরে গিয়ে তার বাড়িতে থানার সঙ্গে সেটিং, থানা চালাচ্ছে একজন লোক। ওখানে নামটা কি মনে করতে পারছি না, এরকম নাম মনে থাকে না, অল্প বয়সী ছেলে, তার সঙ্গে দেখা করতে গেলে 2000 টাকা দেয়। দেখা করলে 2000 টাকা দেয় সকালে বিকেলে। বিখ্যাত লোক, সামান্য বয়স, সে উঠে পড়েছে, সেই শাসন তারা চালায়। কি করবেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীর হাতে নেই, মুখ্যমন্ত্রীর হাতের বাইরে চলে গেছে। বাঘ যখন রক্তের স্বাদ পেয়ে যায়, সে তখন আর ঘাস খায় না, খাবে না। এখন সুমিতা, এখনো বহু পরিচালক রয়েছেন কলকাতায়, স্বনামধন্য প্রথম সারির পরিচালক, যারা বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন করা হলে তারা উত্তর দিচ্ছেন না, যারা এখনো বাংলাদেশের আর্টিস্টদের কাস্ট করছেন। কলকাতায় বাঙালি বহু অভিনেতা অভিনেত্রী রয়েছেন, তাহলে কি বাইরের থেকে আনা এই বিষয়কে আরো বেশি সচেতন হতে হবে বাংলাদেশের? না, বাংলাদেশের আমরা কারোর অভিনয় সত্তাকে, আমরা কোন শিল্পী সত্তাকে, কোন প্রতিভাকে, আমরা কোন ধর্মের মোড়কে, উপাসনা পদ্ধতির মোড়কে আমরা রাঙিয়ে দিতে চাই না, বা তাদের বিচ্ছিন্ন করে দিতে চাই না। আমরা চাই এখনো, কিন্তু এই মুহূর্তে তাদের বয়কট করতে হবে। এই মুহূর্তে ওপার বাংলার যারা মুসলিম ধর্মাবলম্বী অভিনেতা অভিনেত্রী আছেন, তারা দাঁড়িয়ে বাংলার মাটিতে দাঁড়িয়ে প্রতিবাদ করুন, এই ঘৃণ্য হিন্দু অত্যাচারের বিরুদ্ধে কথা বলুন, তারপরে ছুটিকে নামান। আমি একেও বলবো, অরূপ বিশ্বাস ওপার বাংলার মানুষ, প্রায় টলিউড চার পুরো নিয়ন্ত্রণে, উনি বিষয়টা দেখুন। শুধু খেলাধুলো দেখলে হবে না, এটা কোনো দেখতে হবে।
ওনার তো অনেক বিধি নিষেধ আরোপ করেছিলেন, অনেকের তপন সিনহার পর্যন্ত শুটিং এখানে বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু যারা ওপারে অত্যাচার করবে আর এখানে এসে সিনেমা করবেন আর তারা প্রতিবাদ করবেন না, এটা তো হতে পারে না। আমি তো নাম করে বলছি, গৌতম ঘোষের প্রতিবাদ কোথায় গেল? প্রসেনজিতের মতো একজন অভিনেতা, অন্তত তার থেকে তো সমাজ এটা প্রত্যাশা করে যে একটা কোনো কথা বলুন তিনি। সকলের নাম বলা সম্ভব নয়, সকলের নাম বলছি না। অনেক অভিনেত্রী রয়েছেন যারা কলকাতাতে এখনো রয়েছেন, কিন্তু এখনো না না, কলকাতায় কেন থাকবেন না? উনি অভিনয় করতে এসছেন, কলকাতায় কেন থাকবেন না? কিন্তু উনি প্রতিবাদ করুন। জয়া হাসানের দর্শক তো হিন্দুরাও আছে ওপার বাংলার। উনি যদি জয়া হাসান না হয়ে জয়া ভাদুড়ি হতেন তাহলে একটা প্রশ্ন ছিল, কিন্তু উনি জয়া আহসান, ওনাকে প্রতিবাদ করতে হবে। ওনার ছবি হিন্দুরা দেখছে, ওনার ছবি মুসলমানেরা দেখছে। আমরা এই ঘৃণ্য রাজনীতি চাই না, কিন্তু শুধুমাত্র হিন্দু হয়ে জন্মানোটা কি অপরাধ? বাংলাদেশে জন্মানো অপরাধ, কিন্তু পশ্চিমবঙ্গে আমরা হিন্দু হয়ে জন্মাচ্ছি, এটা আমাদের অপরাধ। আজকে তৃণমূল এটা প্রতিষ্ঠা করছে, এটা তৃণমূলের প্রতিষ্ঠা না ববি হাকিমের ব্যক্তিগত উদ্যোগ, সেটা মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাই আমরা। এটা তো মুখ্যমন্ত্রীকে অ্যাড্রেস করা উচিত এই ইস্যুকে। একটা পুরো জনসমাজকে ,33% বলে সরাসরি একজন ক্যাবিনেট মন্ত্রী ভাগ করে দিচ্ছেন, আর মুখ্যমন্ত্রী এর সম্পর্কে কোনো কথা বলবেন না, নীরব থাকবেন। তাহলে এটাকে আমরা ধরে নেব ফিরাদ হাকিমের স্টেটমেন্ট নয়, এটা তৃণমূলের স্টেটমেন্ট। তখন আমি আবেদন করছি সমস্ত হিন্দু তৃণমূল কংগ্রেসের যারা এমএলএ আছেন, এমপি আছেন, মন্ত্রী আছেন, সদস্য আছেন, তাদের কাছে। আমার খুব ভালো লাগলো সেদিন একটা সংবাদপত্রে দেখলাম ইস্ট বেঙ্গল গ্যালারিতে একটা ব্যানার আমার চোখে পড়লো, ভালো লেগেছেন, প্রতিবাদ করেছেন শুদ্ধ ভাষায়, অত্যন্ত সচেতন ভাবে, রুচিশীল একটা প্রতিবাদ হয়েছে, যেটা খেলার মাঠে রাজনীতি ঢুকিয়ে দিয়েছে। ইস্ট বেঙ্গলের ক্যাচলাইন কি? ছিন্নমূল মানুষের আকাশ ছোঁয়ার স্বপ্ন। তারা পর্যন্ত বিরোধিতায় নেমে গেছিলেন পয়লা বৈশাখ নিয়ে। 20শে জুনের ইতিহাসকে মুখ্যমন্ত্রী ভুলিয়ে দিয়ে পয়লা বৈশাখে জন্মদিন কারণ করছেন, কারণ এই মৌলবাদীদের যে অত্যাচার ছিল সেটা ভুলিয়ে দেওয়ার জন্য। আবার সেটা প্রতিষ্ঠিত হয়ে গেল। শেষ। টাকা চেয়েছে, টাকা দেয়নি কেন? টাকা দিলে মাথা ফাটাতো না? উনি কষ্ট করে টাকা দিয়ে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রয়েছেন, তার অধিকার আছে টাকা চাইবার। টাকা চেয়েছে, টাকা দেয়নি, মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে। এটাই তো তৃণমূল। তারা কলকাতা পুলিশকে মেল করে ধর্মতলায় ধর্ণা করার অনুমতি চাইল। এর আগেও তারা ধর্মতলায় ধর্ণা করেছে, আপনারাও ধর্ণা করেছেন। এবারে আপনাদের ওদের আন্দোলনে পাশে দেখা যাবে? কাদের? এই যে ডাক্তাররা আবার যদি ধর্ণায় বসে আর্জিকর কাণ্ড নিয়ে, তাতে আপনাদের দেখা যাবে? আমরা তো আন্দোলনেই আছি, আমরা এই আন্দোলনেই আছি। কিছু মানুষ কালকে সন্ধ্যাবেলা রাস্তায় নেমে তারা এমন ভাবে স্লোগান দিচ্ছেন যেন এই পুরো ঘুমটাই করেছে সিবিআই। আরে সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া এখনো বাকি আছে। সিবিআই তদন্তটা কিসের করছে? একটা মামলায় জামিন হয়েছে, সমস্ত মামলায় নয়। এত উদ্বেলিত হয়ে যাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, নিঃসন্দেহে মানুষ দ্রুত বিচার চাইছেন, আবার এটাকে ঢাকবার জন্য 60 দিনের মধ্যে দুটো বিচারকে শেষ করে দেওয়া হলো। মেয়েটির বাবা মা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সমস্ত সুশীল সমাজ, সমস্ত চিকিৎসকের যারা আছেন, যারা মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত এবং আবাল বৃদ্ধ বনিতা এটা জানে, ওটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড। এটাই মানুষের বিশ্বাস, এটা জনমনে প্রতিষ্ঠিত, মানুষের আদালতে তা প্রতিষ্ঠা পেয়েছে। এবার সিবিআই কখন তদন্ত করে, কিভাবে রিপোর্ট জমা দেবে, সিবিআই এর বিষয়। কোথায়? ওরে বাবা, এই কারণেই তো মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনটাকে বন্ধ করে দিয়েছেন। ছাত্র সংসদ নির্বাচন হলে তৃণমূল কংগ্রেসের কয়েকটা লোক মারা যাবে, কয়েকজন ছাত্র খুন হয়ে যাবে, কারণ এখনো তো ওটার তো টাকা তোলার জায়গা। অনার্স কে কত পাবে সেটা বিক্রি হচ্ছে, তো সেখানে টাকা যদি একবার উঠতে থাকে বেআইনি ভাবে, সে টাকার ভাগ দিতে হয় অন্য লোককে।
75-25-এর অঙ্ক আছে, দিয়ে খাওয়ার ব্যাপার আছে, তার সঙ্গে অস্ত্র আছে, বেরিয়ে পড়েছে। এ আবার নতুন কি? ব্যাংকের নির্বাচনকে ঘিরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রণক্ষেত্র হবে তো। আমরা বলেছিলাম যে কাঁথি নির্বাচনকে কেন্দ্র করে কাঁথিতে যখনই তৃণমূল কংগ্রেস মানুষের কাছে যাচ্ছে, মানুষ তাদের প্রত্যাখ্যান করছে। সে নন্দীগ্রাম ও কাঁথি ও গোটা পূর্ব মেদিনীপুরের এইটাই চিত্র। আর অধিকারী পরিবার সিন্ড্রোমে যে স্নায়ু রোগে তৃণমূল আক্রান্ত হয়েছে, যার জন্য এভাবে নির্বাচন করছে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করতে হচ্ছে, সমবায় নির্বাচন। বুঝতে পারছেন না গল্পটা কোথায় গেছে? তৃণমূল জনবিচ্ছিন্ন হয়ে গেছে, তৃণমূলের ভিত্তি হলো বোমা আর ভবিষ্যৎ হলো বন্ধু। সেক্ষেত্রে এই যে আজকে যে মারপিট, একদিকে কেন্দ্রীয় বাহিনী দিতে হলো, আপনি নিজেও বলছেন যে সমবায় নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি এই জায়গায় গেছে, তার কেন্দ্রীয় বাহিনী দিয়েও আজকে রক্ষে হলো না। তো সেটাই তো তৃণমূল কংগ্রেসের তো এইটাই রাজনীতি। নির্বাচনটা তৃণমূল কংগ্রেসের চয়েস নয়, কম্পালশন। তৃণমূল কংগ্রেস কোনো নির্বাচন চায় না, সেজন্য সারা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে সরকার নির্বাচন বন্ধ করতে পারে বন্ধ করে দেখিয়ে দিয়েছে। কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয়ে নির্বাচন নেই। কেন নেই? কারণ নির্বাচনের উপর তৃণমূলের আস্থা নেই। তো ওখানে ভোটার স্লিপ ছিঁড়বে। পঞ্চায়েতে প্রায় 4000-এর বেশি আমাদের মহিলা প্রার্থীর হাত থেকে সার্টিফিকেট টেনে নিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। একটার সময় 1100 ভোটে জিতছেন একজন নদিয়া জেলায়। তো একটার সময় 1100 ভোটে বিজেপি লিড আছে, গণনা শেষ, সেই মহিলাকে বসিয়ে রাখা হলো, রাত্রি 9:30-টার সময় জানিয়ে দেওয়া হলো পুনর্গণনায় তিনি 300 ভোটে হেরে গেছেন। এভাবেই তো পঞ্চায়েত নির্বাচন চলেছে, এখানেও সেটা হবে। রাজ্যে একের পর এক খুন, কিন্তু প্রতিবাদ করলে এমন শাস্তি যুদ্ধ কেউ ভাবতে পারেনি। সবজিওয়ালা তোলাবাজির প্রতিবাদ করছে, পেটে ছুরি গেঁথে দেওয়া হয়েছে, সেই সবজিওয়ালার পেটে ছুরি গেঁথে দেওয়া হয়েছে। এই রাজ্যেরই ঘটনা, কিভাবে দেখবেন? নিয়ন্ত্রণহীন সমাজ, সমাজ বিরোধীদের হাতে চলে গেছে পুরো প্রশাসন, কিচ্ছু করতে পারবেন না মুখ্যমন্ত্রী। যে মুখ্যমন্ত্রী সিপিআইএম এর অত্যাচারের বিরুদ্ধে, ক্যাডার রাজের বিরুদ্ধে, নির্বাচনকে প্রহসনে পরিণত করবার বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন, রক্ত ঝরিয়েছিলেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন জায়গায় ঝাঁপিয়ে পড়তেন, আজকে পরিণতি এটাই হলো যে সেদিনের সেই স্বপ্নের মেঘ বালিকা মানুষের চোখে যিনি হয়ে উঠেছিলেন, আজকে সম্পূর্ণভাবে সাজবাতির রূপকথা, শেষ গল্প। একেবারে অধীর রঞ্জন চৌধুরী, মোহাম্মদ সেলিম, এসএফআই নেতৃত্ব, যুব কংগ্রেস সবাই এটাই তো পার্লামেন্টে বলছেন না কেন? এই কথাটা এটা বোঝা যাচ্ছে না। সেটিং যদি ওরা না চান তাহলে এই কথাটা পার্লামেন্টের সামনে গিয়ে বলুন। পার্লামেন্ট পরিসরে প্রতিদিন যখন ধর্ণা দিচ্ছেন ওই সময় দাঁড়িয়ে বলুন। কংগ্রেস এবং সিপিআইএম একসঙ্গে গলায় মালা নিয়ে দুজনে দাঁড়িয়ে পড়ুন, দাঁড়িয়ে পড়ে বলুন সেটিং হতে দেব না। অস্বস্তিকর অবস্থার মধ্যে আমাদের একমাত্র বাঙালি সিপিআইএম এর এমপি বিকাশ ভট্টাচার্য সংসদে আসেন, 15 মিনিট থেকে চলে যান, কারণ সামনে কংগ্রেস আর পিছনে তৃণমূল। উনি কি বলবেন? উঠলেই তো বলবেন ওনার বিরুদ্ধে। সবচেয়ে বেশি যে আক্রান্ত, সবচেয়ে বেশি যার বিরুদ্ধে ভাষা সন্ত্রাস হয়েছে, তার নাম হচ্ছে বিকাশ ভট্টাচার্য। তৃণমূল পিছন থেকে বসে আছে ঢালের মতো। তিনি বেশিক্ষণ থাকেন না, আসেন, অল্প কিছুক্ষণ বসেন, কফি খান, চলে যান। আচ্ছা, এক দেশ এক ভোট বিল নিয়ে কি এই মুহূর্তে দোটানা এই বিল পেশের ক্ষেত্রে? কারণ আজকে কোনো দোটানা নেই, বিজেপির কাছে কোনো হিডেন এজেন্ডা নেই। বিজেপি গাছের পিছন থেকে, পর্দার আড়াল থেকে, মশারির ভিতর থেকে কোনো কাজ করে না। যা হবে চোখে চোখ রেখে, মুখোশের আড়ালে নয়, মুখোমুখি। 370 ধারার বাতিল চাই, আমরা দীর্ঘদিন স্লোগান দিয়েছি, করে দেখিয়েছি। রাম মন্দির তৈরি হবে, হয়ে গেছে। আমরা বলে দিয়েছিলাম 1 নেশন 1 ট্যাক্স, জিএসটি নামিয়ে দেয়া হয়েছে। এরপরে বলা হয়েছে 3 তালাক, এই আইন চলতে পারে না, বাতিল। এবার আপনি যেটা নিয়ে মাথা মারছেন ওটাও হবে। যেটার জন্য অপেক্ষা করছেন কমন সিভিল কোড বিল, সভ্য জগতে যেটা সভ্যতা যেটা চায় সেটাও হবে। সময় হয়ে যাবে, সময়ের অপেক্ষা। 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, এই টেনিওরই হবে।